ধরুন একদম ফিসফিস করে কেউ কথা বলছে, মানে খুব আস্তে, সেই আওয়াজটা যদি পুরো ঘরে স্পষ্ট করে শোনাতে হয়। হ্যাঁ, এই কাজটাই তো করে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার, তাই না? মানে দুর্বল ইলেকট্রনিক সিগন্যালকে বাড়িয়ে ব্যবহার করার মতো করে তোলে। একদম। তো আজকের এই আলোচনায় আমরা দেখব ট্রানজিস্টর ব্যবহার করে এই অ্যাম্প্লিফিকেশনটা ঠিক কিভাবে হয়। আমরা মূলত ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড সার্কিটস বইয়ের কিছু ধারণা এখানে আলোচনা করব। ঠিক, আমরা দেখব ট্রানজিস্টরের বিভিন্ন মোড, মানে সিই, সিবি, সিসি, এগুলো কিভাবে কাজ করে। তারপরে এদের বিশ্লেষণ করার জন্য যে এইচ প্যারামিটার মডেল আছে সেটা দেখব। হ্যাঁ, আর হাই ফ্রিকোয়েন্সিতে কি হয় সেটাও তো জানা দরকার। অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি মডেল নিয়েও কথা বলবো, আর একাধিক অ্যাম্প্লিফায়ার স্টেজ জুটতে গেলে, মানে কাপলিং পদ্ধতিগুলো আর এই পরপর জোড়া বা ক্যাসকেডিংয়ের লাভ ক্ষতি কি সেগুলো আলোচনা করব। দারুণ। তাহলে শুরু করা যাক এইচ প্যারামিটার দিয়ে। এই যে ট্রানজিস্টরের কার্যকারিতা, বিশেষ করে ছোট সিগন্যালের জন্য এটা বোঝার সহজ মডেল বললেন, সেটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, মানে এই হাইব্রিড বা প্যারামিটার মডেলটা আসলে ট্রানজিস্টরের একটা, বলতে পারেন, ছোট সিগন্যালের জন্য পারফরম্যান্স রিপোর্ট কার্ড। এতে 4টে মুখ্য প্যারামিটার থাকে। 4টে? কি কি সেগুলো? হ্যাঁ, ধরুন HI, যেটা ইনপুট ইম্পিডেন্স, হ্যাঁ। তারপর HRE, মানে রিভার্স ভোল্টেজ গেইন, যদিও এটা খুব ছোট হয় সাধারণত। আচ্ছা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল HFE, ফরওয়ার্ড কারেন্ট গেইন, যেটা আমরা চলতি কথায় ট্রানজিস্টরের বিটা বা কারেন্ট গেইন বলি, মোটামুটি সেটার কাছাকাছি। আর শেষে HOE, আউটপুট অ্যাডমিটেন্স বা কন্ডাক্টেন্স। ও, এই 4টে প্যারামিটার দিয়ে তাহলে ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন এগুলো সব বার করা যায়? একদম। এই প্যারামিটারগুলো ব্যবহার করে আমরা সহজেই বিভিন্ন কনফিগারেশনের জন্য ভোল্টেজ গেইন, মানে AV, কারেন্ট গেইন AI, ইনপুট রেজিস্ট্যান্স RI আর আউটপুট রেজিস্ট্যান্স RO, এগুলো সব হিসেব করতে পারি, CE, CB, CC সবার জন্যই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে 3টে কনফিগারেশন, কমন এমিটার, কমন কালেক্টর আর কমন বেস, এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি? মানে কখন কোনটা ব্যবহার করাটা সুবিধাজনক? দেখুন, CE বা কমন এমিটার হলো সবচেয়ে জনপ্রিয়, কারণ এটা ভোল্টেজ আর কারেন্ট দুটোই বেশ ভালোভাবে অ্যাম্প্লিফাই করে, মানে ভালো গেইন দেয়। হুম। তবে এর একটা খাসিয়াত আছে, এটা আউটপুট সিগন্যালকে 180 ডিগ্রি উল্টে দেয়, মানে ফেজ রিভার্সাল হয়। ও আচ্ছা। আর সিসি, ওটাকে তো এমিটার ফলোয়ারও বলে। হ্যাঁ, ঠিক। কমন কালেক্টর বা এমিটার ফলোয়ার, এর ভোল্টেজ গেইন কিন্তু প্রায় 1, মানে ভোল্টেজ বাড়ায় না বিশেষ, কিন্তু কারেন্ট গেইনটা খুব ভালো, প্রায় 1 + HFE। তাহলে এর কাজটা কি? এর আসল কাজটা হলো ইম্পিডেন্স ম্যাচিং। এর ইনপুট ইম্পিডেন্স খুব হাই আর আউটপুট ইম্পিডেন্স খুব লো, তাই একে ভোল্টেজ বাফার হিসাবে ব্যবহার করা হয়। অনেকটা ধরুন একটা গিয়ার বক্সের মতো, লোডকে সহজে চালাতে সাহায্য করে। ইন্টারেস্টিং। আর বাকি রইল সিবি, কমন বেস। কমন বেস বা সিবি মোডে কারেন্ট গেইনটা আবার 1-এর কাছাকাছি, মানে কারেন্ট বাড়ে না, কিন্তু ভোল্টেজ গেইন বেশ ভালো হতে পারে। তাহলে? এর ইনপুট ইম্পিডেন্স কম আর আউটপুট ইম্পিডেন্স বেশ হাই। এটা বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি অ্যাপ্লিকেশনে খুব কাজে লাগে। বুঝেছি। তাহলে সংক্ষেপে বললে সিই হলো অলরাউন্ডার, সিসি হলো ইম্পিডেন্স ম্যাচিংয়ের জন্য সেরা, আর সিবি হাই ফ্রিকোয়েন্সির জন্য ভালো। একদম। তাহলে মূল প্রশ্নটা এরকম দাঁড়ালো, নির্দিষ্ট কাজের জন্য সঠিক অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন, সিই, সিসি বা সিবি, কিভাবে বেছে নেওয়া যায় তাদের গেইন আর ইম্পিডেন্স দেখে। ঠিক। কিন্তু একটা প্রশ্ন ছিল, এই এইচ প্যারামিটার মডেলটা কি সব ফ্রিকোয়েন্সিতেই সমানভাবে কাজ করে? আমার যেন মনে হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে কিছু সমস্যা হয়। ঠিক ধরেছেন। ফ্রিকোয়েন্সি যখন বেশ খানিকটা বেড়ে যায়, মানে হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে, তখন শুধু এইচ প্যারামিটার দিয়ে কাজ চলে না। কেন? কি হয় তখন? কারণ তখন ট্রানজিস্টরের ভেতরে যে জাংশনগুলো আছে তাদের মধ্যেকার ইন্টারনাল ক্যাপাসিট্যান্সগুলো, মানে ধরুন বেস এমিটারের মধ্যে সিবিই আর বেস কালেক্টরের মধ্যে সিবিসি, এগুলো প্রভাব ফেলতে শুরু করে। ওহ, এই ক্যাপাসিটেন্সগুলো, এগুলো তো খুব ছোট হওয়ার কথা। হ্যাঁ, ছোটই, কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে এদের প্রভাবটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সাধারণ এইচ প্যারামিটার মডেলে এই ক্যাপাসিট্যান্সগুলো ধরা থাকে না, তাই তখন আমাদের হাইব্রিড পাই মডেলের মতো একটু জটিল মডেল ব্যবহার করতে হয়। আচ্ছা,
এই হাইব্রিড পাই মডেলে তাহলে এই ক্যাপাসিটেন্সগুলো থাকে? হ্যাঁ, এই মডেলে থাকে বেস স্প্রেডিং রেজিস্ট্যান্স আরবিবি, ইনপুট রেজিস্ট্যান্স আরবি প্রাইম, ওই ক্যাপাসিট্যান্সগুলো সিবিই আর সিবিসি, আর ট্রান্সকন্ডাক্ট্যান্স জিএম। আর এই ক্যাপাসিটেন্সগুলোর জন্য গেইনের ওপর কি প্রভাব পড়ে? একটা বড় প্রভাব হল মিলার এফেক্ট। ওই যে বেস আর কালেক্টরের মধ্যেকার ক্যাপাসিট্যান্সটা সিবিসি, সেটা অ্যাম্প্লিফায়ারের ভোল্টেজ গেইনের কারণে ইনপুট সাইড থেকে দেখলে মনে হয় যেন অনেক বড় হয়ে গেছে। মানে অ্যাপারেন্ট ক্যাপাসিটেন্স বেড়ে যায়। ঠিক। আর এই বেড়ে যাওয়া ক্যাপাসিট্যান্সটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালকে শর্ট করে দেয় বা বাইপাস করে দেয়। ফলে ওই ফ্রিকোয়েন্সিতে অ্যাম্প্লিফায়ারের গেইনটা কমে যায়। বাহ, ইন্টারেস্টিং। অনেকটা যেন জোরে কথা বললে প্রতিধ্বনি মূল শব্দকে নষ্ট করে দেওয়ার মতো। হ্যাঁ, ভালো উদাহরণ দিয়েছেন। তাহলে প্রশ্নটা হলো, হাই ফ্রিকোয়েন্সিতে ট্রানজিস্টরের ভেতরের কোন জিনিসটা তার গেইন কমিয়ে দেয় এবং হাইব্রিড পাই মডেল সেটা কিভাবে ব্যাখ্যা করে? একদম। আচ্ছা, এবার কাপলিং নিয়ে কথা বলা যাক। হুম। মানে একটা অ্যাম্প্লিফায়ারের আউটপুটকে পরেরটার ইনপুটে জুড়তে হবে তো। হুম। এই জোড়ার পদ্ধতিগুলো কি কি? হ্যাঁ, মাল্টিস্টেজ অ্যাম্প্লিফায়ারের জন্য কাপলিং খুব দরকারি। মূলত 3টে খুব কমন পদ্ধতি আছে। প্রথমটা হলো আরসি কাপলিং। আরসি মানে রেজিস্টার ক্যাপাসিটর। হ্যাঁ, এখানে একটা কাপলিং ক্যাপাসিটর সিসি দিয়ে দুটো স্টেজকে জোড়া হয়। ক্যাপাসিটরের কাজ হলো এসি সিগন্যালকে পাস করতে দেওয়া, কিন্তু আগে স্টেজের ডিসি বায়াস ভোল্টেজকে পরের স্টেজে যেতে না দেওয়া। সুবিধা কি? খুব সরল ডিজাইন, আর এক স্টেজের ডিসি বায়াস অন্যটাকে ডিস্টার্ব করে না। তবে একটা অসুবিধা আছে। কি সেটা? খুব কম ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটরের বাধা মানে রিঅ্যাক্টেন্স 1/c সেটা বেড়ে যায়। তাই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো ঠিকমতো পাস করতে পারে না, ফলে লো ফ্রিকোয়েন্সি রেসপন্স একটু খারাপ হয়। আচ্ছা, আর অন্য পদ্ধতি? আরেকটা হলো ট্রান্সফর্মার কাপলিং। এখানে কাপলিংয়ের জন্য ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো ইম্পিডেন্স ম্যাচিং করা যায় খুব ভালোভাবে। পাওয়ার অ্যাম্প্লিফায়ারে এটা খুব কাজে লাগে। কিন্তু ট্রান্সফর্মার তো মনে হয় একটু বড় আর দামি হয়। ঠিক বলেছেন, আকারে বড়, দামিও বটে, আর এর ফ্রিকোয়েন্সি রেসপন্সও সীমিত। মানে সব ফ্রিকোয়েন্সিতে সমানভাবে কাজ করে না। আর 3 নম্বর? 3 নম্বর হলো ডাইরেক্ট কাপলিং। মানে কোনো ক্যাপাসিটর বা ট্রান্সফর্মার ছাড়াই সরাসরি একটা স্টেজকে আরেকটার সাথে জুড়ে দেওয়া। ও, এর সুবিধা কি? এই সবচেয়ে বড় সুবিধা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স। যেহেতু কোনো ক্যাপাসিটর নেই, তাই লো ফ্রিকোয়েন্সি রেসপন্স অসাধারণ। এমনকি ডিসি সিগন্যালকেও এটা অ্যাম্প্লিফাই করতে পারে। কিন্তু নিশ্চয়ই অসুবিধাও আছে? হ্যাঁ, আছে। একে তো ডিজাইন করা একটু জটিল, কারণ এক স্টেজের ডিসি লেভেল পরের স্টেজকে সরাসরি প্রভাবিত করে। আর দ্বিতীয় বড় সমস্যা হলো ড্রিফট, মানে তাপমাত্রা বা সাপ্লাই ভোল্টেজের সামান্য পরিবর্তনেও অপারেটিং পয়েন্ট বা বায়াস পয়েন্ট নড়ে যেতে পারে, যেটা পারফরম্যান্সের সমস্যা করে। বুঝলাম। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা হলো, বিভিন্ন কাপলিং পদ্ধতির সুবিধা আর অসুবিধাগুলো কি কি, যা একজন ডিজাইনারকে সঠিক পদ্ধতি বেছে নিতে সাহায্য করে? একদম ঠিক। আচ্ছা, এবার শেষ বিষয়টায় আসি। যদি আমাদের অনেক বেশি গেইন দরকার হয়, তখন তো একটা স্টেজে হয় না, তখন একাধিক স্টেজ পরপর জুড়ে দিতে হয়। এটাকে ক্যাসকেডিং বলে, তাই না? হ্যাঁ, ক্যাসকেডিং। যখন একটা স্টেজের গেইন যথেষ্ট নয়, তখন আমরা দুটো বা তার বেশি স্টেজ পরপর জুড়ে দিই। এতে মোট গেইনটা কিভাবে হিসেব করা হয়? মোট গেইনটা হয় প্রত্যেকটা স্টেজের গেইনের গুণফল, মানে এ টোটাল ইজ ইকুয়াল টু A1 A2 A3 এরকম। গুণফল। তার মানে তো গেইনটা বেশ খানিকটা বেড়ে যায়। অবশ্যই। যদি ডেসিবেলে মাপি, তাহলে অবশ্য মোট গেইনটা হয় প্রতি স্টেজের গেইনের যোগফল। কিন্তু গেইন বাড়ার সাথে সাথে আরেকটা জিনিসের ওপর প্রভাব পড়ে। কি সেটা? ব্যান্ডউইথ। ঠিক ধরেছেন, ব্যান্ডউইথ। ক্যাসকেডিং করলে সামগ্রিক ব্যান্ডউইথ কিন্তু কমে যায়। কমে যায় কেন? কারণ প্রত্যেকটা স্টেজেরই একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি রেসপন্স লিমিট থাকে। যখন আপনি এগুলোকে পরপর জুড়ছেন, তখন যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে সবগুলো স্টেজ মোটামুটি ভালো গেইন দেয়, সেই সম্মিলিত রেঞ্জটা প্রত্যেকটা আলাদা স্টেজের ব্যান্ডউইথের ছোট হয়ে যায়। ও আচ্ছা, মানে গেইন বাড়াতে গিয়ে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ছোট হয়ে আসছে। একদম। অনেকটা যেন একটা ছবির ফটোকপি করলে স্পষ্টতা একই থাকে, কিন্তু সেই কপির আবার কপি, তার আবার কপি করলে আস্তে আস্তে ছবিটা ঝাপসা হয়ে যায়, ডিটেলস নষ্ট হয়। এখানেও গেইন বাড়ল, কিন্তু ব্যান্ডউইথ, ডিটেলস বা ফ্রিকোয়েন্সি রেঞ্জ কমে গেল। খুব ভালো উদাহরণ।
তাহলে শেষ প্রশ্নটা হলো, অ্যাম্প্লিফায়ার ক্যাসকেড করলে সামগ্রিক গেইন এবং ব্যান্ডউইথের ওপর কী প্রভাব পড়ে? ঠিক। বাহ, বেশ বিস্তারিত এবং পরিষ্কার আলোচনা হলো। তাহলে আমরা আজ দেখলাম স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের মূল কিছু বিষয়, এইচ প্যারামিটার দিয়ে বিশ্লেষণ, হাই ফ্রিকোয়েন্সিতে হাইব্রিড পাই মডেলের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের কাপলিং কৌশল আর তাদের সুবিধা অসুবিধা, এবং শেষে ক্যাসকেডিং করলে গেইন আর ব্যান্ডউইথের মধ্যে কী সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, আর এই যে বেসিক কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে গোড়ার কথা। আজকের দিনের মোবাইল ফোন, ওয়াইফাই, স্যাটেলাইট কমিউনিকেশন বলুন, বা ভবিষ্যতের সুপারফাস্ট ডেটা ট্রান্সমিশন বা খুব সূক্ষ্ম বায়োমেডিক্যাল সেন্সর, সবকিছুর পেছনেই কিন্তু এই অ্যাম্প্লিফিকেশনের ধারণাটা রয়েছে। একদম। তাই এই বিষয়গুলোতে একটা পরিষ্কার ধারণা থাকা আর সময়ের সাথে সাথে জ্ঞান আপডেট রাখাটা আমার মনে হয় ভবিষ্যতের টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলার জন্য খুব খুব জরুরি। সবসময় নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যাওয়া দরকার। খুব সত্যি কথা। আচ্ছা, তাহলে আজকের মতো আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। এই যে অ্যাম্প্লিফায়ারগুলো, এগুলো তো আমরা স্মল সিগন্যালের জন্য আলোচনা করলাম। যদি এদের দিয়ে বেশ বড় সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার চেষ্টা করা হয়, তখন কি হতে পারে? কি নতুন চ্যালেঞ্জ বা বিবেচনার বিষয় আসতে পারে? একটু ভাবনার খোরাক পাওয়ার অ্যাম্প্লিফায়ার।